পরমাণু বোমাই কি এখন ইরানের একমাত্র পথ? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবার বাজছে যুদ্ধের ঘণ্টা? আমেরিকা আর ইসরায়েলের চাপ ঠেকাতে এবার কি সরাসরি পরমাণু অস্ত্রের পথে হাঁটবে ইরান? একটা সংবাদ মাধ্যমের একমাত্র শিরোনাম, আর তাতেই কেঁপে উঠেছে গোটা আন্তর্জাতিক মহল। প্রশ্ন হলো, তেহরান কি সত্যিই কূটনীতির টেবিল ছেড়ে পারমাণবিক শক্তিকেই ঢাল বানাতে চাইছে, নাকি এটা নিছকই প্রতিপক্ষকে চমকে দেওয়ার এক কৌশলী বার্তা? পরমাণু বোমা তৈরি করা ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই, এমনই বিস্ফোরক দাবি করে বসেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে IRGC, ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ। তাদের প্রতিবেদনে শিরোনামটাই ছিল স্পষ্ট আর আক্রমণাত্মক, নো চয়েস বাট টু বিল্ড অ্যাটমিক বোম। যুক্তি হিসেবে বলা হয়েছে, আমেরিকা আর ইসরায়েলের সামরিক চাপ মোকাবিলায় ইরানের এখন প্রয়োজন পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। এই যুক্তির পেছনে লুকিয়ে আছে একটি সহজ হিসাব। IRGC ঘনিষ্ঠ এই মাধ্যমটির দাবি, পারমাণবিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে ইরান অনেক শক্ত অবস্থান থেকে আলোচনার টেবিলে বসতে পারবে, আর তাতেই যুদ্ধের ঝুঁকি অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাদের ভাষায় কৌশলটা এরকম: প্রথমে শক্তি, তারপর কূটনীতি। তাদের যুক্তি, পারমাণবিক অস্ত্র যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধের পরিসর নিয়ন্ত্রণে রাখার একটি প্রতিরোধমূলক ব্যবস্থা মাত্র। ফার্স নিউজ আরও এক ধাপ এগিয়ে টেনে এনেছে ইতিহাসের এক বড় উদাহরণ। একসময় চীন যেভাবে পারমাণবিক সক্ষমতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতার অবস্থানে পৌঁছেছিল, ইরানকেও নাকি সেই একই পথে হাঁটতে হবে। অর্থাৎ তাদের বার্তাটা স্পষ্ট: শক্তির ভারসাম্য না থাকলে টেবিলে বসেও কথা বলার জোর থাকে না। এই অবস্থান ইরানের সাম্প্রতিক কূটনৈতিক প্রতিশ্রুতির ঠিক বিপরীতে দাঁড়িয়ে। কারণ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে হওয়া এক সমঝোতায় তেহরান প্রতিশ্রুতি দিয়েছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শন কার্যক্রম আবার চালু করার, পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরি না করারও অঙ্গীকার করেছিল তারা। তাহলে প্রশ্ন উঠছেই, একদিকে সরকারি পর্যায়ে দেয়া কূটনৈতিক প্রতিশ্রুতি, আর অন্যদিকে IRGC ঘনিষ্ঠ গণমাধ্যমের এই আগ্রাসী অবস্থান, এই দুটো কি একসঙ্গে চলতে পারে? গ্রোসির সতর্কবার্তা। এই বিতর্কের মধ্যেই কথা বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তার বক্তব্য স্পষ্ট: শুধু মৌখিক আশ্বাস যথেষ্ট নয়, প্রকৃত নিশ্চয়তার জন্য প্রয়োজন ইরানের পারমাণবিক কর্মসূচির পূর্ণাঙ্গ ও কার্যকর যাচাই প্রক্রিয়া। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায় শুধু প্রতিশ্রুতিতে ভরসা রাখতে রাজি নয়, তারা চায় বাস্তব প্রমাণ। তবে একটি বিষয় এখানে স্পষ্ট করে বলে রাখা দরকার, ফার্স নিউজের এই মন্তব্যকে এখনো পর্যন্ত ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা হিসেবে প্রকাশ করা হয়নি। ফলে এটা কি সত্যিই ভবিষ্যৎ নীতির ইঙ্গিত, নাকি স্রেফ IRGC ঘনিষ্ঠ একটি গণমাধ্যমের নিজস্ব অবস্থান? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা আন্তর্জাতিক অঙ্গনে। একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে পারমাণবিক বোমার পক্ষে জোরালো সওয়াল তুলছে ঘনিষ্ঠ মহল। মধ্যপ্রাচ্যের আকাশে কি তাহলে আবার ঘনিয়ে আসছে পারমাণবিক উত্তেজনার কালো মেঘ, নাকি এটা স্রেফ কূটনৈতিক দাবার বোর্ডে ইরানের নতুন একটি চাল, যার লক্ষ্য শুধু প্রতিপক্ষকে চাপে রাখা, আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত করা? যুদ্ধে জিতেও যুক্তরাষ্ট্র কেন হেরে গেল ইরানের কাছে? ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, যুদ্ধ বিমান উড়ল, সবচেয়ে আধুনিক অস্ত্র ভান্ডার নামানো হলো ময়দানে, তারপরও যুদ্ধ শেষে টেবিলে বসতে হলো যুক্তরাষ্ট্রকে। ইরান কিন্তু সরে যায়নি এক পাও। প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন শেষমেশ যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলো? আর ইরান কিভাবে সেই ঝড়ের মুখেও নিজের জায়গা ধরে রাখলো? যুদ্ধ মানে কি জয়? যুদ্ধ কি শুধু বোমা, ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান দিয়ে জেতা যায়, নাকি প্রকৃত জয় নির্ধারিত হয় রাজনৈতিক লক্ষ্য অর্জনের মাধ্যমে? বাইরের চোখে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আজও বিশ্বের সবচেয়ে আধুনিক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন আর প্রকৃত রাজনৈতিক লক্ষ্য অর্জন, এই দুটো কখনোই এক জিনিস নয়। ওয়াশিংটন এই অভিযানকে দেখাতে চেয়েছিল নিজেদের প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার এবং আঞ্চলিক সমীকরণ নিজেদের পক্ষে টেনে আনার সুযোগ হিসেবে। কিন্তু যুদ্ধ শেষে সেই লক্ষ্য আদৌ কতটা পূরণ হলো, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পুরো পরিস্থিতি বোঝাতে একটি তীক্ষ্ণ শব্দ ব্যবহার করেছে, স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস, অর্থাৎ কৌশলগত অন্ধত্ব। তাদের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বারবার স্বল্পমেয়াদী সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় বলে ধরে নেয়, অথচ দীর্ঘমেয়াদী রাজনৈতিক আর ভূ রাজনৈতিক পরিণতি হিসেব করতে গিয়ে বারবার পিছিয়ে পড়ে। ঠিক সেটি ঘটল ইরানের ক্ষেত্রেও।
যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়া এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের দিকে টেনে আনা। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও বাস্তবতা বলছে অন্য কথা। ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই টিকে রইল। অঞ্চলের শক্তির ভারসাম্যেও এলো না কোনো বড় পরিবর্তন, উল্টো জন্ম নিল নতুন নতুন নিরাপত্তা সংকট, যার বড় খরচ এখন বইতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। এই যুদ্ধের সবচেয়ে ভারী মূল্য চোকাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের পকেট থেকে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ঘাঁটি আর লজিস্টিক সক্ষমতা ধরে রাখতে ওয়াশিংটনকে ঢালতে হচ্ছে বিপুল অর্থ। শুধু তাই নয়, আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য আর বৈশ্বিক অর্থনীতিতেও তৈরি হয়েছে নতুন চাপ, যার আঁচ লাগছে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের গায়ে। কূটনৈতিক ফ্রন্টেও চাপ কম নয়। যে সংকট তৈরিতে নিজেদের ভূমিকা ছিল, সেই সংকট সামাল দিতেই এখন বিপুল রাজনৈতিক শক্তি খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আর যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ততই সংকুচিত হয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। একদিকে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর নিরাপত্তা, জ্বালানি রুটের ঝুঁকি আর ভেতরে ভেতরে বাড়তে থাকা রাজনৈতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। ডিফেন্স ওয়ানের বিশ্লেষণে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, পশ্চিমা জোটের ভেতরকার দূরত্ব। ইউরোপের অনেক দেশের ধারণা, যুক্তরাষ্ট্রের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তে তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি, অথচ যুদ্ধের অর্থনৈতিক আর নিরাপত্তাগত বোঝা তাদেরও কাঁধে নিতে হচ্ছে। ফলাফল, দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের নেতৃত্বের প্রতি মিত্রদের আস্থা টলে যাওয়ার আশঙ্কা এখন বাস্তব। যুদ্ধবিরতির আড়ালে লুকানো ষড়যন্ত্র। ট্রাম্প কি নতুন যুদ্ধের ফাঁদ পাচ্ছেন? শান্তির কথা বলছেন এক হাতে, আরেক হাতে সাজাচ্ছেন যুদ্ধের নীল নকশা। ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই খেলছেন মাইন্ড গেম? যুদ্ধবিরতির চুক্তির আড়ালে কি লুকিয়ে আছে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের এক গোপন পরিকল্পনা? স্থল অভিযান চালিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিটিয়ে নেওয়ার ছক কষছে কি ওয়াশিংটন? আর তার জবাবে তেহরানের হাতে এমন কোনো নতুন অস্ত্র আসছে যা বদলে দিতে পারে গোটা সমীকরণ? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধবিরতির আড়ালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। কূটনৈতিক প্রচেষ্টা বাইরে থেকে অব্যাহত থাকলেও ভেতরে ভেতরে ভিন্ন এক ফাঁদ সাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ তেহরান আগে থেকেই স্পষ্ট করে বলে দিয়েছিল, মার্কিনীদের কোনো আশ্বাসেই তারা ভরসা রাখছে না। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নেমে এসেছে যুদ্ধের কালো মেঘের ছায়া। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ফের সর্বাত্মক যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে বিচ্ছিন্ন হামলা চালিয়ে পরিস্থিতি জিইয়ে রাখার চেষ্টা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট আর শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠকও সেরে ফেলেছেন খোদ ট্রাম্প। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো টাইমলাইনটা। গত 18 জুন ইরানের সঙ্গে সাময়িক সমঝোতামূলক চুক্তি হওয়ার মাত্র 10 দিনের মাথায় দেশটির উপকূলীয় অঞ্চলে আবারও বিচ্ছিন্ন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, চুক্তির কালি শুকানোর আগেই কেন এই আগ্রাসন? ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এর পেছনে আছে এক কৌশলী হিসাব। ট্রাম্প যদি সরাসরি বৃহৎ যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে চলমান কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি ভেঙে পড়তে পারে, আর তার ফলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের। ঠিক এই আশঙ্কা থেকেই বৃহৎ যুদ্ধ এড়িয়ে বারবার বিচ্ছিন্ন হামলার পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন। একটা নিয়ন্ত্রিত চাপ যা যুদ্ধ ঘোষণা না করেও প্রতিপক্ষকে ক্লান্ত করে রাখে। এবার প্রশ্ন হলো, এই সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে কি করছে ইরান? উত্তরটা লুকিয়ে আছে দেশটির প্রতিরক্ষা খাতের ক্রমাগত অগ্রগতিতে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল সম্প্রতি দাবি করেছেন, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকে সফলভাবে ভেদ করতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এর মাধ্যমেই প্রমাণ হয়ে গেছে তাদের সামরিক সক্ষমতা ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্র উপযোগী অত্যাধুনিক ড্রোন আর দ্রুত গতির ক্ষেপণাস্ত্র তৈরি এখন ইরানের কাছে নিয়মিত এক চর্চায় পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে তেহরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো, ইরান মার্কিন প্রশাসনের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রেখেছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও আগ্রাসী হতে পারে, এই বাস্তবতা তারা ভালোভাবেই বুঝে গেছে। ঠিক এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অভ্যন্তরে জোরালো হয়ে উঠেছে একটি দাবি, পারমাণবিক অস্ত্র তৈরির এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এর কোনো বিকল্প পথ নেই বলেই মনে করছে তারা।
বিশ্লেষকদের ধারণা, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কারণে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টিকে অগ্রাধিকার দিতে পারে দেশটির সরকার। অহংকারের পতন হয় নীরবে, বোমার শব্দ নয়, বরং সেই মুহূর্তে যখন বন্ধুরা মুখ ফিরিয়ে নেয়, প্রতিবেশীরা দরজা বন্ধ করে, আর শত্রু টের পায় যে সোনার খাঁচার পাখিটা আসলে একাই আছে। সংযুক্ত আরব আমিরাত ঠিক সেই মুহূর্তটা পার করছে, আর ইরান দূর থেকে দেখছে এবং হাসছে। মাত্র 50 বছর আগে মরুভূমির এক টুকরো রাজ্য, তেল এলো, পয়সা এলো, আর তার সাথে এলো উচ্চাকাঙ্ক্ষা। শেখ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে আমিরাত নিজেকে গড়ে তুলল অন্যভাবে। শুধু তেলের উপর বসে থাকেনি, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্র বানিয়েছে, বন্দর বানিয়েছে, সার্বভৌম তহবিল ঢেলেছে বিশ্বের নানা প্রান্তে। ইয়েমেনে প্রক্সি যুদ্ধ, সুদানে প্রভাব বিস্তার, আফ্রিকায় ঘাঁটি। ছোট দেশ, কিন্তু লম্বা হাত। মার্কিন সামরিক কর্মকর্তারা আদর করে নাম দিয়েছিলেন লিটল স্পার্টা। প্রাচীন গ্রিসের যুদ্ধবাজ নগর রাষ্ট্রের সাথে তুলনা, ছোট কিন্তু ভয়ঙ্কর। কম সংখ্যক মানুষ, বিশাল সামরিক খরচ, আধুনিক অস্ত্র। আবুধাবি এই তকমাটা গায়ে মেখে গর্বিত হয়েছিল, কিন্তু গর্বের বাড়াভাতে ইরান ছাই দিয়েছে। ইরানের একটি সিদ্ধান্ত, আমিরাতের বহু প্রশ্ন। ইরানের ইসলামিক গার্ড যখন উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোতে একের পর এক আঘাত করেছে, আমিরাত তখন বুঝতে পেরেছে তার সব হিসাব ভুল ছিল। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা আছে দুবাইতে, আন্তর্জাতিক বীমা কোম্পানি, প্রবাসী কর্মী, লজিস্টিক্স হাব, সবকিছু নিয়ে আমিরাত নিজেকে নিরাপদ বন্দর হিসেবে বিক্রি করেছিল। ইরান সেই নিরাপদ বন্দরেই ঢিল ছুঁড়েছে। বার্তাটা সরল, তোমার সম্পদই তোমার দুর্বলতা। বিনিয়োগকারীরা ভয় পেলে, বীমা কোম্পানি ঝুঁকি বাড়ালে, প্রবাসীরা চলে গেলে আমিরাতের চকচকে খরচটা থাকবে, ভেতরটা ফাঁকা হয়ে যাবে। এটাই ইরানের কৌশল, সরাসরি যুদ্ধ নয়, বরং অনিশ্চয়তা তৈরি করা। ভয়টাই হাতিয়ার। বন্ধুরা গেল কোথায়? আমিরাত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মিত্রদের কাছ থেকে। রাশিয়া থেকে বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে আমিরাতে। যুদ্ধ নিষেধাজ্ঞায় পড়া রুশ ধনকুবেরা দুবাইতে আশ্রয় নিয়েছে, কিন্তু সংকটের সময়ে মস্কো সামরিক সহায়তা দেয়নি। চীন উদ্বেগ প্রকাশ করে চুপ করে গেছে, আর ওয়াশিংটন মৌখিক আশ্বাস দিয়েছে, কিন্তু ইরানকে কার্যকরভাবে ঠেকানোর কোনো পদক্ষেপ নেয়নি। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছে। দীর্ঘদিনের বন্ধুরা চরম সংকটে পাশে না দাঁড়িয়ে মধ্যস্থতাকারী সেজেছে। এই একটি পোস্টেই বলে দেয় আমিরাত কতটা একা। মোহাম্মদ বিন জায়েদ প্রতিবেশীদের ডাকলেন যৌথ সামরিক অভিযানে। সৌদি আরব এলো না, কাতার এলো না, ওমান মধ্যস্থতার পথ বেছে নিল। যে প্রতিবেশীদের আমিরাত একসময় নিজের ছায়ায় রাখতে চেয়েছিল, তারাই আজ মুখ ঘুরিয়ে দিল। বিপদের বন্ধুই আসল বন্ধু। আমিরাত সেই পরীক্ষায় একেবারে শূন্য করে। ইরানের সহনশীলতা, আমিরাতের সীমাবদ্ধতা। আমিরাত পাল্টা হামলা করেছে, ইরানের ভেতরে বিমান হামলা চালিয়েছে, কিন্তু শক্তির ভারসাম্য ফেরেনি। কারণটা বোঝা কঠিন নয়। ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি সহ্য করতে পারে অনেক বেশি। বহু দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে বেঁচে থেকে, অভাবের সাথে সংসার করে ইরান একটি কঠিন মনোবল তৈরি করেছে। আমিরাতের আধুনিক যুদ্ধ বিমান আছে, প্রশিক্ষিত সেনা আছে, কিন্তু নাগরিকদের কষ্ট সহ্য করানোর রাজনৈতিক সক্ষমতা নেই। দুবাইয়ের ঝকঝকে জীবনযাত্রায় অভ্যস্ত মানুষ দীর্ঘস্থায়ী যুদ্ধের মানসিক প্রস্তুতি রাখে না। ইরান এই পার্থক্যটা জানে, তাই সে ক্ষয়ের যুদ্ধ খেলছে। আমিরাতকে ক্লান্ত করো, অনিশ্চিত করো, একা করো। ইরানের দুই চালে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। তেলের পাইপলাইনে আগুন, হরমুজে মিসাইল, আর আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান। ইরান এবার এমন এক দাবার চাল দিয়েছে, যা একসঙ্গে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি আর আমেরিকার সামরিক অহংকার। যুদ্ধবিরতির 1 মাসও পার হয়নি, কিন্তু ইরান অপেক্ষা করেনি। 4 মে সরাসরি আঘাত করল সংযুক্ত আরব আমিরাতের বুকে। প্রশ্ন হলো, এত দেশ থাকতে আমিরাত কেন? সিএনএনের বিশ্লেষণ বলছে, এর পেছনে আছে দুটি সুনির্দিষ্ট কারণ, এবং দুটোই ইরানের জন্য অস্তিত্বের প্রশ্ন। প্রথম চাল, তেলের রাজত্বে আঘাত। হরমুজ প্রণালী বন্ধ থাকলে সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই আটকে যায়, তেল বের করতে পারে না। বিশ্ববাজারে দাম আকাশ ছোঁয়, কিন্তু আমিরাত তারা বসে হাসছিল, কারণ ফুজাইরা পাইপলাইন। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে গিয়ে মিশেছে। মানে হরমুজ বন্ধ থাকলেও আমিরাত অনায়াসে তেল বিক্রি করতে পারে। পুরো অঞ্চল যখন জ্বালানি সংকটে ছটফট করছে, তখন আমিরাত একা বিশ্ববাজারে তেল সরবরাহ করে যাচ্ছে স্বাভাবিকভাবে।
ইরানের চোখে এটা সহ্য করার মতো নয়, তাই হামলার লক্ষ্য করা হলো সেই পাইপলাইনকে। ফুজাইরার তেল কমপ্লেক্সে আগুন জ্বলে উঠল, 3 জন ভারতীয় শ্রমিক আহত হলেন, আর হামলার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম লাফ দিয়ে উঠল। ইরানের বার্তা স্পষ্ট, হরমুজ আমরা বন্ধ করলে পুরো অঞ্চল বন্ধ। ফুজাইরা দিয়ে পালানোর রাস্তাও আর খোলা থাকবে না। শুধু তাই নয়, হামলার ঠিক আগে ইরানের রিভলিউশনারি গার্ড একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়। এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছাকৃত বার্তা। এই ভূমি আমাদের নজরে আছে। দ্বিতীয় চাল, ইসরায়েলের বন্ধুকে শাস্তি। ইরানের দ্বিতীয় রাগের কারণ আরও গভীর। সাম্প্রতিক যুদ্ধে আমিরাত আর ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যা এর আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। সেই দেশটি আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু যুদ্ধের মধ্যে সেই সম্পর্ক রূপান্তরিত হয়েছে সামরিক জোটে। ইরানের কাছে এটা সরাসরি হুমকি। নিজেদের দোরগোড়ায় ইসরায়েলের সেনা এটা মেনে নিয়ে আরো প্রশ্নই নেই। তাই হামলার পরপরই তাসনিম নিউজে ইরানের সামরিক কর্মকর্তা ঘোষণা করলেন, আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয় তাহলে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো ভুলবে না। কাঁচের ঘরে বসে আছো, একটি সুবিধাও নিরাপদ থাকবে না। হরমুজে আমেরিকাকেও সরাসরি চ্যালেঞ্জ। 4 মে আরও একটি কারণে ঐতিহাসিক। ঠিক সেই দিন আমেরিকা ঘোষণা দিল বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে হরমুজ পার করানো হবে। নাম দিল প্রজেক্ট ফ্রিডম। ইরান অপেক্ষা করল না 1 মিনিটও। সেই দিনই ছুড়ল 15টি মিসাইল, 4টি ড্রোন। সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। আমিরাত উপকূলের কাছে 2টো কার্গো জাহাজে আগুন ধরে গেল। দক্ষিণ কোরিয়াও জানালো তাদের একটি জাহাজও আক্রান্ত হয়েছে হরমুজে। তেহরান বলল, এটা আগ্রাসন নয়, এটা জবাব। আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, পরিণাম ভোগ করছে। যুদ্ধবিরতির আড়ালে ইরানের গোপন খেলা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইরান কুড়িয়ে নিচ্ছে শত্রুর অস্ত্র, আর সেই অস্ত্রকেই বানাচ্ছে নিজের ঢাল তলোয়ার। ইসরায়েল আর আমেরিকার টানা 40 দিনের বোমা বর্ষণ থামতে না থামতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC মাঠে নেমে পড়েছে। দক্ষিণের হরমুজ গান প্রদেশ থেকে শুরু করে রাজধানী তেহরানের দোরগোড়া পর্যন্ত তারা কুড়িয়ে নিচ্ছে অবিস্ফোরিত আমেরিকান ক্ষেপণাস্ত্র, বাংকার বাস্টার বোমা, হাজার হাজার ছোট গোলাবারুদ। এগুলো গুদামে পাঠানো হচ্ছে না, পাঠানো হচ্ছে গবেষণাগারে। লক্ষ্য একটাই, শত্রুর অস্ত্রকে ভেঙে বুঝে নাও, তারপর নিজেই বানাও। এটা ইরানের নতুন কোনো কৌশল নয়, পুরনো খেলাই নতুন মাঠে চলছে। 2011 সাল আমেরিকার সবচেয়ে গোপন স্টেলথ ড্রোন RQ-170 ইরানের হাতে পড়েছিল। তেহরান সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজস্ব ড্রোন বাহিনী গড়ে তুলেছে, হক ক্ষেপণাস্ত্রের নকল বানিয়েছে। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হয়ে ইরান শিখে গেছে এক অদ্ভুত বিদ্যা, অভাব থেকে উদ্ভাবন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার হাতে এসেছে আমেরিকার সবচেয়ে আধুনিক অস্ত্র, টমাহক ক্রুজ মিসাইল, AGM-158 MQ-9 ড্রোন। IRGC ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক এই যুদ্ধকে সরাসরি বলছে ইরানের প্রতিরক্ষা শিল্পের গবেষণাগার, আর অবিস্ফোরিত এই অস্ত্রগুলোকে বলছে অনাকাঙ্ক্ষিত উপহার। শত্রুর ফেলে যাওয়া বোমাকে উপহার বলছে ইরান। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া টেলিভিশনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এটা চলমান যুদ্ধাবস্থা। বিরতি নয়, শ্বাস নেওয়ার মুহূর্ত। তার ভাষায়, নতুন আগ্রাসন হলে ইরান জবাব দেবে নতুন সরঞ্জাম নিয়ে, নতুন ফ্রন্ট থেকে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুয়েতের ক্যাম্প বুফিং এ মার্কিন ঘাঁটিতে ইরানের যুদ্ধ বিমান সফলভাবে হামলা চালিয়েছে। মাটির নিচের ক্ষেপণাস্ত্র সাইলোগুলো আবার সচল হচ্ছে। ক্ষতিগ্রস্ত লঞ্চার মেরামত হচ্ছে। নতুন যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সেনাদের আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি NBC নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছে, ইরান এই যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার দ্রুত পুনরায় পূর্ণ করতে। কট্টরপন্থী দৈনিক কায়হান এর প্রধান সম্পাদক হোসাইন শরীয়ত মারদারি আরও এক ধাপে গিয়ে বলছেন, শুধু রিভার্স ইঞ্জিনিয়ারিং নয়, এই প্রযুক্তি চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। মানে উদ্ধার করা আমেরিকান অস্ত্র এখন কূটনীতির হাতিয়ার, বৃহৎ শক্তির সঙ্গে দর কষাকষির তাস। তেহরানের কর্মকর্তা এহসান খরামিদ এই পুরো প্রক্রিয়াকে বলছেন প্রযুক্তির উৎকর্ষের যুদ্ধের শুরু। তার দাবি, এই অবিস্ফোরিত অস্ত্রগুলো পশ্চিমা সামরিক প্রযুক্তির গোপন স্তর খুলে দেবে। ইরান আজ যা করছে সেটা নতুন কিছু নয়, তবে মাত্রাটা নতুন।
দশকের পর দশক নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে ইরান এক বিচিত্র সামরিক সংস্কৃতি তৈরি করেছে, যেখানে সীমাবদ্ধতাই উদ্ভাবনের জ্বালানি। শত্রুর বোমা পড়লে উড়িয়ে দেয়, শত্রুর ড্রোন আটকালে জাদুঘরে রাখে না, ভেঙে দেখে। তেহরান যখন প্রকাশ্যে বলছে এটা যুদ্ধাবস্থা, যখন বলছে নতুন ফ্রন্ট থেকে জবাব দেবে, তখন এই যুদ্ধবিরতি আসলে শান্তির পথ নয়, পরের রাউন্ডের প্রস্তুতি পর্ব। আকাশে আবার যুদ্ধের দামামা। ইরানকে এবার ইউরোপ পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধের মেঘ কখনো থামে না, কখনো শুধু দিক বদলায়, আর সেই মেঘই এখন ঘন হচ্ছে ইউরোপের আকাশে। মধ্যপ্রাচ্যের আগুন কি এবার ইউরোপের দরজায় এসে কড়া নাড়ছে? ব্রাসেলস যখন হিসাব করছে আতঙ্কের, তখন তেহরান দাঁড়িয়ে আছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর আত্মবিশ্বাসে। ইতিহাসের পাতায় নতুন প্রশ্ন, ইরানকে এবার যুদ্ধকে সীমান্তের বাইরে নিয়ে যেতে প্রস্তুত? একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ পুনরায় শুরুর ইঙ্গিত, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বাড়তে থাকা অস্বস্তি। সব মিলিয়ে যেন কূটনীতিক টেবিল উল্টে পড়ার উপক্রম। ইউরোপীয় কর্মকর্তারা এখন প্রকাশ্যে স্বীকার করছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এর নেটওয়ার্ক নাকি ইউরোপ জুড়ে সক্রিয়। আর এই স্বীকারোক্তি ব্রাসেলসকে ঠেলে দিয়েছে এক অজানা দুশ্চিন্তার গহ্বরে। ইউরোপীয় পার্লামেন্টে আলোচনার সময় আইন প্রণেতা হান্না নিউম্যান সতর্ক করেন, ইরানের স্লিপার নেটওয়ার্ক এখনো পুরোপুরি ভাঙা হয়নি। তার ভাষায়, ঝড় থেমে যায়নি, শুধু দিগন্তে অপেক্ষা করছে। এই মন্তব্যের পর থেকেই ইউরোপের নিরাপত্তা মহলে শুরু হয় নতুন চাপা উত্তেজনা, কারণ ইরানকে এখন আর শুধু মধ্যপ্রাচ্যের শক্তি হিসেবে দেখা হচ্ছে না, বরং এক এক্সট্রা রিজিওনাল রিয়ালিটি হিসেবে। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা পর্যন্ত সতর্ক করেছে, যুদ্ধ পরিস্থিতি আরও বাড়লে ইরান ইউরোপে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে পারে, বিশেষ করে ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠান এবং ইরানি বিরোধীদের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যি আগুন নিয়ে খেলছে, নাকি তারা শুধু প্রতিরোধের ভাষা বলছে? তেহরানের পক্ষ থেকে আসা বার্তা অবশ্য একেবারে স্পষ্ট, এবং তাতে কোনো দ্বিধা নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আবারও আক্রমণ শুরু হয় তাহলে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে তার বাইরে। একটি বাক্যে তারা যেন পুরো কূটনৈতিক মানচিত্র উল্টে দিয়েছে, যুদ্ধকে আমরা এবার আঞ্চলিক রাখবো না। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক কঠিন বার্তা। ইরান যেন বলছে, যুদ্ধ যদি দরজায় আসে তাহলে আমরা তাকে শুধু দরজায় থামাবো না। ইউরোপ যখন এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করছে, তখন ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনা নিয়েও নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। আর এই স্থগিতাদেশের পেছনে মূল কারণ সম্ভাব্য ভয়ঙ্কর প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো, উপসাগরীয় স্থিতিশীলতা সবকিছুই এক বিস্ফোরক পরিস্থিতির দিকে যেতে পারে, আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকত ইরানের পাল্টা আঘাত। ইরান অবশ্য এই পুরো পরিস্থিতিকে দেখছে ভিন্ন চোখে। তাদের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে এসেছে কারণ তারা ইরানের শক্ত প্রতিক্রিয়ার ভয় পেয়েছে। ইরানের এই আইন প্রণেতা স্পষ্ট ভাষায় বলেন, শক্তিই একমাত্র ভাষা যা ওয়াশিংটন বোঝে, আর সেই ভাষায় ইরান কথা বলার জন্য প্রস্তুত। ইউরোপের ভেতরে এখন দ্বিধা, একদিকে নিরাপত্তার আশঙ্কা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। ইরানকে থামাতে গিয়ে কি নতুন যুদ্ধের দরজা খুলে যাবে? তেহরানের গোপন অস্ত্রভান্ডার ওয়াশিংটনের ঘুম কেড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ। পারস্য উপসাগরে 3টি মার্কিন বিমানবাহী রণতরী নোঙর ফেলে বসে আছে। 12টি যুদ্ধজাহাজ, 200-রও বেশি যুদ্ধ বিমান, 15,000 সেনা। কাগজে কলমে এই শক্তি অপ্রতিরোধ্য, কিন্তু ওয়াশিংটনের কপালে এখনো চিন্তার ভাঁজ। কারণ যার মুখোমুখি হতে হচ্ছে সে কাঁচা খেলোয়াড় নয়। তেহরান দশকের পর দশক ধরে এই দিনের জন্যই তৈরি হয়েছে। প্রশ্নটা সহজ, উত্তরটা জটিল। ইরানের কাছে আসলে কি আছে? রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি রহস্যের পর্দা একটুখানি সরিয়ে বললেন, এমন একটি অস্ত্র শীঘ্রই শত্রুদের মুখোমুখি হবে যাকে নিয়ে তারা গভীরভাবে ভয় পায়, আর সেটা তাদের পাশেই মোতায়েন রয়েছে। কি সেই অস্ত্র খোলাসা করেননি তিনি, কিন্তু এই নীরবতাই যেন হাজার কথা বলে। ইরানের সর্বোচ্চ নেতা জানিয়েছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের জাতীয় সম্পদ। সামুদ্রিক, স্থল ও আকাশসীমার মতোই আমরা এটি রক্ষা করব। মিসাইলের হিসাবটা এখানে গুরুত্বপূর্ণ।
মার্কিন সামরিক বাহিনী যে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের কথা ভাবছে সেটি 5 ম্যাক গতিতে ছোটে 2776 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। শুনতে ভয়ঙ্কর লাগে, কিন্তু মাত্র 14 কেজি বিস্ফোরক বহন ক্ষমতা, এটা জানলে ছবিটা পাল্টে যায়। অন্যদিকে ইরানের খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটারের বেশি পাল্লায় 1500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। তুলনাটা অনেকটা ছুরি দিয়ে তলোয়ারের মোকাবিলা করার মতো। আরও উদ্বেগের বিষয় হলো ইরানের চোখের শক্তি। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি 2024 সালেই চীন থেকে TE-014 মডেলের একটি উন্নত স্যাটেলাইট সিস্টেম কিনেছে তেহরান। এই উপগ্রহ মার্কিন ঘাঁটিগুলো অত্যন্ত নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে পারে, অর্থাৎ শত্রুর ঘরের নকশা আগে থেকেই জানা। যুদ্ধের চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? পেন্টাগনের অনুমান ছিল ইরানের আকাশে প্রতিরক্ষা ভঙ্গুর, কিন্তু বাস্তবে মার্কিন বায়ুসেনার F-15 স্ট্রাইক ইগল ভূপাতিত হওয়ার খবর সেই হিসাব উল্টে দিয়েছে। যে দেশকে কাগজে বাঘ ভাবা হয়েছিল সে রীতিমতো নখর দেখিয়ে দিল। আর ইসরায়েলি সামরিক সূত্রের স্বীকারোক্তি আরও চমকপ্রদ। ইরানের 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো না গেলে এই যুদ্ধ তাদের জন্য বড় ব্যর্থতা। একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার এই কথাই বলে দেয় লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ 8 দেশে মার্কিন 16টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। CNN-এর একটি প্রতিবেদনে স্বীকার করেছে এই হামলাগুলো এত দ্রুত ও নিখুঁত ছিল যে ব্যয়বহুল মার্কিন রাডার ব্যবস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশ চোখ খ্যাত E-3 নজরদারি বিমানও রেহাই পায়নি বলে দাবি করা হচ্ছে। পেন্টাগন অবশ্য নিরাপত্তাজনিত কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করতে নারাজ। এই নীরবতাই অনেক প্রশ্নের জন্ম দেয়। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে অবশ্য বরাবরই বলে এসেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং তার থেকে 11টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার হিসাব এটি পশ্চিমা মহলে সত্যিকারের উদ্বেগের কারণ। তেহরান বলছে এটা আত্মরক্ষার অধিকার, ওয়াশিংটন বলছে এটা হুমকি। দুই পক্ষের এই টানাটানিতে মধ্যপ্রাচ্য আজ বারুদের স্তূপের ওপর বসে আছে। ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি উঠতেই মধ্যপ্রাচ্যের বাতাস বদলে গেল। বেইত-শেমেশের রাত যেন আচমকা যুদ্ধের মোহরা নয়, বরং ইতিহাসের গোপন দরজা খুলে দেয়া এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের শব্দ শুধু কংক্রিট কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের আত্মবিশ্বাসও। আর ঠিক সেখানেই নতুন করে নায়কের আসনে উঠে এসেছে ইরান। কারণ বহুদিন ধরেই তেহরান বলে আসছিল ইসরায়েলের তথাকথিত অভেদ্য ঢাল আসলে কাঁচের দেয়াল, এক ধাক্কায় চুরমার হয়ে যেতে পারে। বেইত-শেমেশের বিস্ফোরণ ছিল যেন ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছেই প্রবাদটির জীবন্ত সংস্করণ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি ছিল পরিকল্পিত পরীক্ষা, কিন্তু প্রশ্ন উঠছে যদি সবই নিয়ন্ত্রণে থাকে তবে রাতের অন্ধকারে এমন তীব্র বিস্ফোরণের দরকার কি ছিল? কেন আশেপাশের বাড়িগুলোর জানালা উড়ে গেল? কেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল আকাশ ছুঁয়ে ওঠা আগুনের মেঘ? ঘটনাস্থল ছিল টোমার নামের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের টেস্টিং জোন। এই প্রতিষ্ঠানই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কারিগর। আঙুলের ডগায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে যে হাত পুড়ে যেতে পারে সেই পুরনো সত্যটাই যেন হাড়ে হাড়ে টের পেল তেল আবিব। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই ব্যবস্থার উপরেই নির্ভর করে ইসরায়েল। কিন্তু বিস্ফোরণের পর আঞ্চলিক বিশ্লেষকদের প্রশ্ন, এই ছাতায় কি বড় ফাটল ধরেছে? গোদের ওপর বিস্ফোরার মতো ঘটনাস্থলের কাছেই রয়েছে সেদত মিখা ঘাঁটি, যাকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের কৌশলগত ক্ষেপণাস্ত্র অবকাঠামোর অংশ হিসেবে দেখা হয়। ফলে সন্দেহের আগুনে ঘি পড়েছে আরো বেশি। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে নাশকতা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলের নিরাপত্তা বলয় নিয়ে যে অহংকার ছিল তাতে বড় সড় চিট ধরেছে। আর এই মুহূর্তে ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড় যে কম কথা বলে কিন্তু চাল দেয় নিখুঁতভাবে। গত কয়েক বছরে তেহরান বারবার দেখিয়েছে যুদ্ধ শুধু বোমাগুলি দিয়ে হয় না, মনস্তাত্ত্বিক চাপও এক ধরনের অস্ত্র। ইরানের কৌশল ঠিক সাপও মরবে লাঠিও ভাঙবে না ধরনের। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও তারা এমন এক চাপ তৈরি করেছে যাতে ইসরায়েল সবসময় অস্থিরতায় ভোগে। হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো সেই চাপকে আরো ঘনীভূত করেছে। দক্ষিণ লেবাননে একদিনে 33টি আক্রমণ, রকেট, ড্রোন, আর্টিলারি, বিস্ফোরণ, সব মিলিয়ে যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি।
সীমান্ত জুড়ে এখন এমন এক অবস্থা যেখানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন প্রবাদটি নতুন অর্থ পাচ্ছে। বহু বছর ধরে ইসরায়েল আকাশে আধিপত্য দেখালেও এখন প্রতিপক্ষেরা শিখে গেছে অসম যুদ্ধ কিভাবে লড়তে হয়। ইরানের শক্তি এখানে। তারা বুঝেছে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ে নামলে ক্ষতি বেশি। তাই তারা তৈরি করেছে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন বাহিনী, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যেন নদীর স্রোতের মতো। চোখে শান্ত কিন্তু ভিতরে প্রচন্ড টান। মধ্যপ্রাচ্যে এখন যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিটি দুর্ঘটনায় রাজনৈতিক ভূমিকম্পে পরিণত হচ্ছে। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার সাহস কার আছে? দশকের পর দশক ধরে পশ্চিমা আধিপত্যের চাকার নিচে পিষ্ট হতে হতে বিশ্বের কোটি কোটি মানুষ এই প্রশ্নটাই মনে মনে পুষে রেখেছিলেন। আজ সেই প্রশ্নের জবাব দিতে এগিয়ে এসেছে পারস্য উপসাগরের এক অদম্য দেশ ইরান। শুধু এগিয়ে আসেনি, বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর সেই বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে এমন এক হুঙ্কার, যার কম্পন অনুভব করছে ওয়াশিংটন থেকে তেল আবিব। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই সোশ্যাল মিডিয়ায় মাত্র একটি বাক্য লিখেছেন, কিন্তু সেই একটি বাক্যই যেন বিশ্ব রাজনীতির বুকে আগ্নেয়গিরির লাভা ঢেলে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের ওপর আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে। শুনতে প্রযুক্তিগত মনে হলেও এই 90% সংখ্যাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় অস্ত্রমানের ইউরেনিয়ামের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকার সংকেত। অর্থাৎ তেহরান এবারে সরাসরি বলে দিচ্ছে পারমাণবিক অস্ত্রের চাবিকাঠি তাদের হাতের কাছেই আছে, শুধু তালা খোলার অপেক্ষা। এতদিন ইরান সবসময় বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক উন্নয়নের জন্য। কিন্তু এখন সেই আনুষ্ঠানিক ভাষ্যের মুখোশ সরিয়ে তেহরান যে বার্তা দিচ্ছে তা স্পষ্ট। এটি শক্তির ভাষা, এটি ভয় দেখানোর ভাষা, এটি এমন এক বার্তা যেখানে ইরান বলতে চাইছে আমরা আর থামব না। ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে এক চুলো পিছিয়ে আসবে না। ইরানের জনগণ যেভাবে স্থল, আকাশ ও সমুদ্র সীমা রক্ষা করে, ঠিক তেমনি ভাবেই রক্ষা করবে দেশের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি। ইরান বলছে পারস্য উপসাগরে অস্থিতিশীলতার মূল কারণই হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। তেহরান কটাক্ষ করে বলেছে মার্কিন ঘাঁটিগুলো এতটাই দুর্বল যে নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না, অন্যদের নিরাপত্তা দেবে কিভাবে? পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই উত্তপ্ত পরিস্থিতিতে আরেক দফা ঠান্ডা জল ঢেলে দিয়েছেন প্রতিপক্ষের ঘাড়ে। তিনি স্পষ্ট বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। যে কোনো উস্কানি, যে কোনো হামলা, যে কোনো আকস্মিক আক্রমণের জন্য বিকল্প পরিকল্পনাও তৈরি। আর সেই পরিকল্পনা দেখলে প্রতিপক্ষ বিস্মিত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছিল, তেহরান পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে অভিযান শুরু করে। এরপর যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখন বিশ্ব বুঝে গেল এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি বৈশ্বিক অর্থনীতির টুটি চেপে ধরার ক্ষমতার লড়াই। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও মূল প্রশ্নগুলো অমীমাংসিতই রয়ে গেছে। দুই পক্ষ প্রকাশ্যে কঠোর অবস্থানে অনড়। এক পক্ষ বলছে পিছাবে না, অন্য পক্ষ বলছে ভয় পায় না। আর এই দুই জেদের মাঝখানে বিশ্বের তেলের বাজার, শিপিং রুট আর বৈশ্বিক নিরাপত্তা সবই যেন ঝুলে আছে এক সুতোয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নরম হবে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই অদম্য ঘোড়া উল্টো বার্তাই দিল, যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে দাঁত ভাঙা। ইরানের হুঙ্কারে আজ ওয়াশিংটন যেন ভেজা বিড়াল, না পারছে পাল্টা হুমকি দিতে, না পারছে সরাসরি হামলায় যেতে। পরাশক্তির তালিকায় নতুন নাম লেখানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান। ইসরায়েল আর আমেরিকার দুঃস্বপ্ন এবার বাস্তব রূপ নিতে চলেছে কি? একদিকে হরমুজ প্রণালীতে ইরানের সেই ঘাতক ডলফিন সাবমেরিনের মহড়া, আর অন্যদিকে তেহরানের এক হাড় হিম করা হুঁশিয়ারি। শত্রুরা এমন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে যার জন্য তারা স্বপ্নেও প্রস্তুতি নেয়নি। পশ্চিমা বিশ্ব যখন মনে করেছিল তারা ইরানের সব হাড়ির খবর জানে, ঠিক তখনই তেহরান বোমা ফাটাল। ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের পরবর্তী পাল্টা আঘাত হবে আকাশ থেকে পড়া কোনো এক নতুন রণকৌশলে। এতদিন লড়াই চলত স্থল, আকাশ আর সমুদ্রে, কিন্তু ইরান এবারও হুঙ্কার ছেড়েছে
যুদ্ধ এবার হবে এমন এক অ্যারেনা বা ময়দানে যা শত্রুর রাডারেও ধরা পড়বে না। এটাকে কেবল মুখের কথা ভাবলে ভুল করবে। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল ঘর সামলাতেই ব্যস্ত নয়, বরং আক্রমণকারীর চোখে চোখ রেখে ইটের বদলে পাটকেলটি মারার সব সরঞ্জাম গুছিয়ে রেখেছে। তাদের এই নতুন যুদ্ধের ধরন সম্ভবত সাইবার স্পেস থেকে শুরু করে মহাকাশ কিংবা সম্পূর্ণ অপ্রচলিত কোনো মারণাস্ত্র হতে পারে। হরমুজের প্রহরী, ছোট সাবমেরিন, বড় ধামাকা। হরমুজ প্রণালীতে এখন ইরানের চাঁদের হাট, তবে সেটি আলুর নয় বরং আধুনিক মারণাস্ত্র। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নিশ্চিত করেছেন যে তাদের হালকা ওজনের সাবমেরিনগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। এগুলো কেবল পানির নিচে ভেসে থাকা লোহার টুকরো নয়, বরং এগুলো এক একটি পানির বাঘ। সম্প্রতি ইরানি যুদ্ধজাহাজ IRIS সিনার ওপর হামলার জবাবে এই সাবমেরিনগুলো যে দুঃসাহসিক অপারেশন চালিয়েছে তাতে শত্রুপক্ষ এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায়। সাবমেরিনগুলো পানির নিচে নিঃশব্দে ঘাপটি মেরে বসে থাকে, যেন বোবা শত্রুর মুখে নেই, কিন্তু যখন আক্রমণ করে তখন পালানোর পথটুকু রাখে না। মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সাট যতই ব্যঙ্গ করে বলুন যে ইরানের কামিকাজি ডলফিন নেই, তেহরানের বর্তমান তৎপরতা বলছে শত্রুর কপালে দুঃখ আছে। রেড লাইন বা লক্ষণ রেখা, IRGCর ইস্পাত কঠিন শপথ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানের তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে হাত দেওয়া মানে হচ্ছে সিংহের মুখে হাত দেওয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাবি ঘোষণা করেছেন ইরানের মিসাইল এবং ড্রোনগুলো এখন শত্রুর ঘাঁটির দিকে তাকানো আছে। আঙুল এখন ট্রিগারে, কেবল আদেশের অপেক্ষা। আমেরিকা যখন প্রজেক্ট ফ্রিডম নামের এক নাটকীয় উদ্যোগ নিয়ে সাগরে নামার চেষ্টা করেছিল, ইরান তখন এক মাঘে শীত যায় না নীতিতে অটল ছিল। মাত্র 36 ঘন্টার মাথায় ট্রাম্পের সেই প্রজেক্ট যখন মুখ থুবড়ে পড়ল, তখন প্রমাণিত হলো যে হরমুজ প্রণালীতে কার হুকুম চলে। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে কেবল তাদের অনুমোদিত করিডোরই হবে নিরাপদ, বাকি সবখানে থাকবে জমদূতের পাহারা। ইরানের এবারের রণকৌশলকে বিশ্লেষকরা বলছেন সাপও মরবে, লাঠিও ভাঙবে না গোছের কৌশল। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে শত্রুকে মানসিক চাপে রাখতেই বেশি ওস্তাদ। কেন শত্রুরা ভয়ে কাঁপছে? অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র। ইরান এখন প্রচলিত যুদ্ধের বাইরে নতুন ডোমেইন যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। স্নায়ুযুদ্ধ ও জ্বালানি বাজার। হরমুজের চাবিকাঠি ইরানের হাতে থাকায় বিশ্ব তেলের বাজারে টান পড়ার ভয়ে পশ্চিমারা এখন উঠতে না পেরে খুঁটি ধরছে। মিসাইল ও ড্রোন শক্তি। IRGC ড্রোনগুলো এখন কেবল নজরদারি নয়, বরং সরাসরি আত্মঘাতী হামলায় পারদর্শী। যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি একের পর এক চাপ দিয়ে চলেছে, তখন ইরান হাতের তাস স্পষ্ট করে টেবিলে রেখে দিয়েছে। আমাদের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের রাস্তা খোলা আছে। ইরানের হুমকি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন আবারও হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। 90% মানে অস্ত্রগ্রে, যে দোরগোড়ায় পা রাখলে বিশ্বের সমীকরণ পাল্টে যায়। ইরান সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি, কিন্তু বলছে দরজা আমার হাতে। এই বার্তাটি বুঝতে হলে পেছনের ইতিহাস মাথায় রাখতে হবে। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। বিনিময়ে মিলেছিল নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেন। সাপও গেল, লাঠিও গেল। ইরান পেল কি? শূন্য হাত আর পুরনো নিষেধাজ্ঞা। সে অপমানের জবাবে ইরান চুপ করে বসে থাকেনি। গত 8 বছরে প্রায় 11,000 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে। এটি ক্রোধের প্রতিক্রিয়া নয়, এটি কৌশলের ফসল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে ইরানের কাছে এখন প্রায় 441 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। প্রযুক্তিগত অর্থে ইরান এক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই এক পায়েরই দূরত্বই তার সবচেয়ে বড় শক্তি। ওয়াশিংটন এখন চাইছে সেই মজুদ এখনই সরাও, এখনই ধ্বংস করো, ঘরে বসে সমৃদ্ধকরণ বন্ধ করো, যেন কাউকে নিরস্ত্র করে তারপর তার সঙ্গে দর কষাকষি করা হবে। ইরান সেই ফাঁদে পা দিতে রাজি নয়। তেহরানের বক্তব্য স্পষ্ট, আগে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হোক, নিষেধাজ্ঞা উঠুক, তারপর পারমাণবিক প্রশ্ন। ট্রাম্প ইরানের সর্বশেষ কূটনৈতিক প্রস্তাবকে আবর্জনা বলেছেন। পুরোটা না পড়েই
অথচ সেই প্রস্তাবে ছিল মজুদের একাংশ লঘু করা এবং বাকি অংশ তৃতীয় দেশে সামরিক স্থানান্তরের প্রস্তাব, যা নেহাত কম ছাড় নয়। কিন্তু যার মনে আপোষ নেই তার কানে সমঝোতার কথা ঢোকে না। ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, কিন্তু যে রোগী নিজের পায়ে হাঁটতে পারে তাকে লাইফ সাপোর্টের ভয় দেখানো যায় না। ইরানের পাল্টা বক্তব্য এসেছে মুখপাত্র বাগাইয়ের কণ্ঠে। আমাদের অবস্থান সার্বভৌমত্বের, আঞ্চলিক স্থিতিশীলতার এবং ইরানি জনগণের স্বার্থে। যখন লড়তে বাধ্য করা হবে লড়ব। এই বাক্যে কোনো আস্ফালন নেই। এতে আছে সেই শান্ত দৃঢ়তা যা আসে দশকের পর দশক চাপ সহ্য করে টিকে থাকার অভিজ্ঞতা থেকে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে গত বছর বিমান হামলা হয়েছে, এবছরও হয়েছে। IAEA বলছে সেই মজুদের বেশিরভাগ এখনও সেখানেই থাকতে পারে, তবে নিশ্চিত নয়। এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। যে মজুদের অবস্থান জানা নেই, যে শক্তির সীমা অনুমান করা কঠিন, সেই শক্তিকে ভয় করতে হয়। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন তেহরান শত্রুর সামনে মাথা নোয়াবে না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল, অর্থনীতি কাহিল হয়েছে, তরুণ প্রজন্ম দিশাহারা হয়েছে, তবু দেশটি ভেঙে পড়েনি। যে গাছ ঝড়ের মুখে ভাঁজ হয় কিন্তু উপড়ে যায় না, সে গাছকে দুর্বল বলা যায় না। হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে পথ পাল্টাতে বাধ্য করেছে বলে দাবি উঠেছে। ওয়াশিংটন নীরব, কারণ মিথ্যা হলে জবাব আসত।